বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক শ্রদ্ধেয় শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও তার অমর শ্রেষ্ঠ চরিত্র সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজ আমাদের বিশেষ নিবেদন ব্যোমকেশ বক্সীর কাহিনী অনুপ্রাণিত ব্যোমকেশ বক্সী ও বিচিত্র রহস্যম। অমন সুন্দর কাপটা ভেঙে রান্নাঘরে লুকিয়ে রেখে আসা হয়েছে। এই মহৎ কাজটা কার সেটা আমি জানতে চাই। আমি নই সত্য, তুমি বরং তোমার ঠাকুরপোকে জিজ্ঞাসা করো। চোরের সাক্ষী গাট কাটা। এই যে ঠাকুরপো, ওঠো ওঠো, আমার কথার আগে জবাব দাও। কি হলো, ওঠো। সত্যবতীর ধমকানিতে দেবানিদ্রার ঘোরটা কেটে গেল মুহূর্তের মধ্যেই। এমনিতে দুপুরে ঘুমানোর অভ্যাস আমার নেই, কিন্তু আজ কি করে যেন গতকাল পাটনার প্রেস থেকে আসা নতুন বইগুলোর চালান দেখতে দেখতে একেবারে ঝিমুনি চলে এসেছিল। চোখ খুলে দেখি ব্যোমকেশ আমার ঘরের টেবিলে বসে একখানা বেশ মোটা সোটা বইয়ে চোখ ডুবিয়ে রেখেছে। অন্যদিকে সত্যবতী এক হাতে একটা হাতল ভাঙা কাপ নিয়ে রণংদেহী মূর্তিতে দাঁড়িয়ে রয়েছে দরজার কাছে। ভাঙা কাপটা দেখে আমার মনে পড়ে গেল আজ সকালে অসাবধানতাবশত খবরের কাগজের পাতা উল্টাতে গিয়ে ওটা ব্যোমকেশের হাত থেকে পড়ে ভেঙেছে। একটু ইতস্তত করে একবার ব্যোমকেশের দিকে আর একবার সত্যবতীর দিকে তাকিয়ে বললাম, বাবা বউটা নয়, ব্যাপারটা হয়েছে কি, আজকে সকালে ব্যোমকেশ মানে দুর্ঘটনা ঘটে গিয়েছিল একটা, তখন ওই থাক, বন্ধুর হয়ে সাফাই গাইবার কোনো দরকার নেই। যতক্ষণ সত্যিটা না জানতে পারছি ততক্ষণ আজ তোমাদের চা বন্ধ। ব্যোমকেশ হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দুহাত প্রসারিত করে সত্যবতীকে জড়িয়ে ধরার ভঙ্গিতে বলল, ত্বমসি মম ভূষণং ত্বমসি মম জীবনং ত্বমসি মম ভবজলধিরত্নং। সত্যবতী প্রায় ছিটকে চৌখাটের ওপরে গিয়ে যত সব আদিক্ষেতা বলে দ্রুত নিজের কাজে চলে গেল। এমন সময় বারান্দার দেওয়াল ঘড়িতে ঢং করে 5টা বাজার আওয়াজ হলো। কি ব্যাপার ব্যোমকেশ, সত্যবতীর সামনে জয়দেবের গীত গোবিন্দ আওড়াতে শুরু করলে কেন তুমি? জিজ্ঞেস করলাম আমি। শুধু আওড়াইনি হে, গতকাল সকাল থেকে বইটা পড়তেও আরম্ভ করেছি, বুঝলে। কি অপরূপ বর্ণনা। তা পেলে কোথায়? আমি তো ওসব বই রাখি না। তা বটে, তোমার দোকানে এইসব বই থাকবে কি করে? থাকলে তো ঝুরি ঝুরি মিথ্যে কথা বলা ওই বইগুলো দিয়ে আর তাক ভরাতে পারবে না, আর পকেট তো আরো দূরের কথা। দেখো ব্যোমকেশ, দোকান নিয়ে কিন্তু। আমার কথা শেষ হবার আগেই বারান্দা থেকে সত্যবতীর গলা পাওয়া গেল। এই যে সন্ধ্যে 6টায় জাগরণী সংঘের অনুষ্ঠানে যেতে হবে সবাইকে, সেই খেয়াল আছে? আমরা দুজনেই একসাথে বললাম, আরে তাই তো। আসলে দিন কয়েক আগে জাগরণী সংঘ নামে একটি স্থানীয় ক্লাবের সদস্যরা তাদের বাৎসরিক অনুষ্ঠানে গুণীজন সম্বর্ধনার জন্য আমাকে নির্বাচন করার কথা বাড়িতে এসে জানিয়ে গিয়েছিল। আজ আমাদের ঠিক সন্ধ্যে 6টায় সেই অনুষ্ঠানের মঞ্চে হাজির হওয়ার কথা। বিধুবাবু সেই কেসটা কণ্ঠহীরার ঘটনাটা মাঝখানে পড়ে বেমালুম ভুলে গিয়েছিলাম বিষয়টা। সাহিত্য চর্চায় বাঙালি বরাবরই অবহেলিত। আজকের অনুষ্ঠানে তা যেন আরও বেশি প্রমাণিত হলো। 6টার বেশ খানিকটা আগে পৌঁছে গেলেও আমাদের অপেক্ষা করিয়ে রাখা হলো প্রায় ঘণ্টা 2। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্রকর নারায়ণচন্দ্র সামন্ত। ভদ্রলোক প্রায় 6 ফুট লম্বা, ধবধবে ফর্সা গায়ের রং, ঠোঁটের ওপর আবছা রঙের রেখা। ওনার হাতের অনেক কাজ বিদেশে উচ্চ প্রশংসিত হয়েছে। সম্প্রতি তিনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে এসেছেন। তবে মঞ্চে বসে থাকা অবস্থায় তার চোখ যে বারংবার ব্যোমকেশের দিকে চলে যাচ্ছিল, এটা আমার নজর এড়ায়নি। বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্টজনদের বক্তব্য পেশ, কিছু গান বাজনার পরে সবার শেষে আমার ডাক পড়ল মঞ্চে। নারায়ণচন্দ্র সামন্ত পুরস্কার দেওয়ার সময় ইশারায় বুঝিয়ে দিতে চাইলেন তিনি আমাকে কিছু বলতে চান, কিন্তু পুরস্কারটা হাতে নিয়ে ভদ্রলোক চুপচাপ নেমে গেলেন মঞ্চ থেকে। ফেরার সময় আমরা ট্যাক্সি নিলাম না, হেঁটেই ফিরব বলে মনস্থির করলাম। ব্যোমকেশ রাস্তার পাশে একটা দোকান থেকে
এক বাক্স সিগারেট কিনে তার থেকে একটা ধরিয়ে হাঁটতে শুরু করলো। স্বাধীনতার বেশ কয়েক বছরের মধ্যেই কলকাতা শহরের চেহারার পরিবর্তন ঘটছে খুবই দ্রুতভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত সারিয়ে উঠেছে একটু একটু করে। মেজবাড়িটার কথা আজ খুব মনে পড়ছে। ব্যোমকেশের সাথে প্রথম দেখা, সেই ডাক্তার অনুকূল, করালিবাবুর মৃত্যুর সূত্রে সত্যবতীর সাথে ব্যোমকেশের পরিচয়। শুনছেন? হঠাৎ একটা অচেনা কণ্ঠস্বরে মুহূর্তেই ফিরে এলাম অতীত থেকে বাস্তবে। আমাদের সামনে পথ আটকে দাঁড়িয়ে আছে একটা জলপাই রঙের শেভরলে গাড়ি। চালক দরজা খুলে দিতেই বেরিয়ে এলেন নারায়ণচন্দ্র সামন্ত। মাঝ রাস্তায় ওনাকে এইভাবে আমি আশা করিনি। সম্ভবত ব্যোমকেশও নয়। ভদ্রলোক সোজা ব্যোমকেশের সামনে গিয়ে বললেন, আপনাকে আমি চিনি। আপনি নিশ্চয়ই গোয়েন্দা ব্যোমকেশ বক্সী। নমস্কার, আমি নারায়ণচন্দ্র সামন্ত। আপনাকে আমার খুব দরকার। ব্যোমকেশ আধ খাওয়া সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে বলল, আমি গোয়েন্দা নই, সত্যান্বেষী। আর আপনাকে কে চেনে না সামন্তবাবু? ত্রিপুরার রানীর পোর্ট্রেট এঁকে আপনি তো ভূভারতে বিখ্যাত হয়ে গেছেন মশাই। উৎসব কমিটির থেকে লেখক অজিত বন্দ্যোপাধ্যায়ের ঠিকানাটা জোগাড় করেছি, সেখানেই যাচ্ছিলাম। যাক, ভগবান আপনাদের সাথে মাঝ রাস্তায় দেখা করিয়ে দিল। বলুন সামন্তবাবু, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কাজ নয়, আপনি আমার উপকারেই আসবেন। কিন্তু সব ঘটনা এখানে বলা সম্ভব নয়। যদি কাল সকালে আমার বাড়িতে একটু কষ্ট করে আসতে পারেন, সাম্মানিকের চিন্তা করবেন না, তার যথাসাধ্য ব্যবস্থা থাকবে। অজিতবাবু, আপনিও আসবেন? ব্যোমকেশ মৃদু হেসে বলল, আমাকে সবাই উপকারেই ডাকে সামন্ত মশাই, কিন্তু সেই উপকারের মস্তিষ্ক ঘেঁটে যখন সত্য উদ্ঘাটিত হয় তখন উপকারের ডাক বিলাপে পরিণত হতে বেশি সময় নষ্ট করে না, কি বলো অজিত? যাক সে কথা, আপনার ঠিকানাটা? সামন্তবাবু কোটের পকেট থেকে কার্ড বের করে ব্যোমকেশকে দিয়ে বললেন, এই নিন। এতে সব লেখা আছে। শুধু ওই আগামীকাল আসার আগে একটা ফোন করে নেবেন। দরকার হলে আমি গাড়ি পাঠিয়ে দেব। না, তার প্রয়োজন হবে না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। আচ্ছা, আজ তাহলে আসি। নমস্কার। ভদ্রলোক চলে যেতেই ব্যোমকেশ বলল, বলো অজিত, কি বুঝলে? এই রে, এতে আবার কিছু বুঝবার মতন ছিল নাকি? ছিল ভায়া, ছিল। ভদ্রলোক কথা বলতে বলতে বারবার যেভাবে চারদিকে তাকাচ্ছিলেন তাতে বোঝাই যায় বিখ্যাত চিত্রকর সারাক্ষণ ভয় সিঁটিয়ে আছেন, বুঝলে অজিত? কিন্তু কিসের এত ভয়? সেটা যদিও আমিও লক্ষ্য করেছি বটে। আচ্ছা, তাহলে কাল যাওয়া হচ্ছে তো ওনার বাড়িতে? কাঞ্চন মূল্যের লোভ কে কবে ত্যাগ করতে পেরেছে অজিত? পরের দিন 10টার দিকে রওনা দিলাম 21 বসন্ত সেন রোড গোলকধামের উদ্দেশ্যে। নারায়ণচন্দ্র সামন্তের বাড়ির নাম গোলকধাম। জায়গাটা কলকাতার একদম শেষ প্রান্তে। বলা ভালো, মূল কলকাতা এখানে তার ছাপ রেখেছে অতি সন্তর্পণে। কারণ গোলকধামের মূল ফটক থেকে দূরের মাটির রাস্তাটা স্পষ্ট দেখা যায়। আজ সকালেই ব্যোমকেশ ফোন করেছিল এই বাড়িতে। অবশ্য সামন্তবাবু বেশি কথা বলতে চাইলেন না ফোন মাধ্যমে। ট্যাক্সি গোলকধাম অব্দি পুরো এলো না, বড় রাস্তা দিয়ে নামিয়ে দিল আমাদের। এই অঞ্চলটা ঘন জনবসতিপূর্ণ নয়, বাড়িঘর খুব একটা নেই বললেই চলে। একটা বড় আমবাগান পেরিয়ে মোড় ঘুরতেই দেখতে পেলাম মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড প্রাসাদ সম বাড়িটা। 1.5 মানুষ উঁচু মূল ফটকের গায়ে বসানো মার্বেলের ফলকে অত্যন্ত সুদৃশ্যভাবে লেখা আছে গোলকধাম। লেখার দুপাশে নৃত্যরত চৈতন্যদেবের প্রতিকৃতি। দুজন অবাঙালি দারোয়ান ফটকের ভেতর দাঁড়িয়ে রয়েছে। আমরা পৌঁছানো মাত্র তাদের একজন জিজ্ঞেস করল, आप लोग कौन है बाबूजी?
ব্যোমকেশ জবাবে বলল, সামন্ত সাহেব আমাদের দেখা করতে বলেছেন। বলো ব্যোমকেশ বক্সী ও অজিত এসেছেন। बड़ा साहब ने बुलाया है। ए रामलाल, जरा पूछ के आओ तो साहब से। রামলাল মানে অপর ব্যক্তিটি হাতের তালুতে খৈনিটা নিয়ে বেশ কসরত করে চাপড় মারার প্রস্তুতি চালাচ্ছিল। আমাদের দিকে একবার বিরক্তি ভরে তাকিয়ে সেই কাজ আপাতত মুলতবি রেখে সে চলে গেল বাড়ির ভেতরে। একটু পরেই শশব্যস্তভাবে ফিরে এসে ফটক খুলে একটা লম্বা সেলাম ঠুকে আমাদের বলল, आइए बाबूजी, आइए, बड़ा साहब ने जल्दी बुलाया है। ফটক থেকে রং বেরঙের নুড়ি পাথর বসানো রাস্তা সোজা চলে গেছে বাড়ির সদর দরজা অবধি। রাস্তার একপাশে সবুজ ঘাসে ঢাকা জমিতে নানান আকৃতির মূর্তি রাখা আছে। মাধবীলতার ঝোপ ঘিরে রেখেছে মূর্তিগুলোকে। রাস্তার অন্য পাশে দেশি বিদেশি ফুলের সমারোহ। তার মাঝখানেই একজোড়া দোলনার একটিতে সিগারেট হাতে বসে রয়েছে উগ্র সাহেবী পোশাক পরা একটি খর্বাকৃতির যুবক। পাশের দোলনাটি খালি হলেও সেটি দুলছে, কিন্তু ব্যোমকেশ মৃদুকণ্ঠে বলল, ওই দোলনাতে কেউ একজন ছিল, বুঝলে অজিত? আমাদের আসতে দেখে সরে পড়েছে। আমি আর চোখে ব্যোমকেশের দিকে তাকালাম। ততক্ষণে একতলায় বাড়ির দালানে হাউসকোট গায়ে হাজির হয়েছেন সামন্তবাবু। ব্যোমকেশকে দেখে তার ভ্রুকুটি কুটিল চেহারায় অল্প হলেও একটা হাসির রেখা ছড়িয়ে পড়ে আবার তৎক্ষণাৎ মিলিয়ে গেল। হাত জোর করে তিনি বললেন, আরে আসুন আসুন, এই গরিবের আস্তানায় আপনাকে স্বাগত। ব্যোমকেশ প্রতি নমস্কার করে বলল, নিজেকে গরিব বলে আর গরিবদের উপহাস করবেন না সামন্তবাবু, স্বয়ং ভগবানও লজ্জা পাবেন। হ্যাঁ হ্যাঁ, তা বটে, তা বটে। আপনার সেন্স অফ হিউমার, মানে এক কথায় ছাড়ুন ছাড়ুন, আগে ঘরে গিয়ে বসা যাক, আসুন। সামন্তবাবুর ঘরখানা দোতলায়। হাতির দাঁতের কাজ করা সিঁড়ির দুপাশে বড় বড় তৈলচিত্র বোধহয় ওনার নিজেরই আঁকা। দোতলায় বারান্দার দুপাশে সারিবদ্ধ 4টে ঘর। একদম শেষ ঘরটির দরজার গায়ে পিতলের ফলকে লেখা কর্মতীর্থ। সামন্তবাবু বললেন, ওটা আমার কাজের ঘর, বুঝলেন ব্যোমকেশ বাবু। অবশ্য নানা ভাবনা চিন্তায় এখন বেশ কদিন আর কাজ করা হয়ে উঠছে না। শেষ ঘরটির আগের ঘরে আমাদের বসিয়ে সামন্তবাবু কোথাও যেন বেরিয়ে গেলেন। এই ঘরে 4খানা বড় বড় সোফা, প্রকাণ্ড একখানা পালঙ্ক আর কাঠের টেবিল ছাড়া আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই। পালঙ্কের একপাশে পুরনো কায়দায় গড়গড়া রাখা। টেবিলের উপর দেশ বিদেশের কিছু পুরনো সাপ্তাহিক পত্রিকা অবহেলায় পড়ে রয়েছে। ব্যোমকেশ পত্রিকার পাতাগুলো উল্টে পাল্টে দেখছিল। একটু পরেই চায়ের সরঞ্জাম হতে একজন বৃদ্ধ ভৃত্যকে সাথে করে ঘরে ঢুকলেন সামন্তবাবু। ভৃত্যটি চায়ের সরঞ্জাম টেবিলে নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যেতেই সামন্তবাবু বাইরের বারান্দার দুদিকে উঁকি মেরে একবার ভালো করে দেখে নিয়ে দরজাটা বন্ধ করে আমাদের উল্টো দিকের সোফাটায় বসলেন। গরম চায়ে চুমুক দিতেই বুঝতে পারলাম চায়ের ব্যাপারে নারায়ণচন্দ্র সামন্তের বেশ আভিজাত্য আছে। আমার মুখের দিকে তাকিয়ে সামন্তবাবু বললেন, বুঝলেন কি না, ফ্লেভারটা দার্জিলিং। আমি আবার আসামের চা খেতে পারি না, বড্ড তেতো লাগে। আমার গিন্নি আবার আসামের চা পছন্দ করতেন, কিন্তু তিনি বছর 2 গত হওয়ার পর থেকে ওই চা আমাদের বাড়িতে আর ঢোকে না। ব্যোমকেশ জিজ্ঞেস করল, তামাক সেবনের পুরনো অভ্যেস থেকে এখনো বেরোতে পারেননি দেখছি। আসলে আমি সিগারেট ঠিক, মানে কি বলবো, ওতে ওই তামাকের আমেজটা ঠিক পাওয়া যায় না। ব্যোমকেশ একবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর এক চুমুকে বাকি চা শেষ করে তাকিয়ে রইল সামন্তবাবুর মুখের দিকে। ঘাড় ঘুরিয়ে বন্ধ দরজার দিকে এক ঝলক দেখে নিয়ে সামন্তবাবু বলতে শুরু করলেন, ব্যোমকেশ বাবু, হ্যাঁ আমার বয়স হয়েছে, হয়তো বেশি দিন আমি বাঁচব না, কিন্তু আমি প্রকৃতির নিয়মে মৃত্যুতে বিশ্বাসী, অপঘাতে নয়। হঠাৎ এরকম অদ্ভুত ভাবনার কারণ? কারণ সপ্তাহ 2 আগে আমাকে দুবার হত্যার চেষ্টা করা হয়। প্রথমটা অল্পের উপর দিয়ে গেলেও দ্বিতীয়টায়
ভালো রকম জখম হই। হ্যাঁ, কিভাবে? পার্ক স্ট্রিটের চিত্র প্রদর্শনী থেকে রাতে ফেরার সময় একটা অ্যাম্বাসাডর পিছন থেকে আমার গাড়িতে এসে ধাক্কা মেরেছিল। কিন্তু সামন্তবাবু, সেটা তো নিতান্ত দুর্ঘটনাও হতে পারে। না ব্যোমকেশ বাবু, আমি হলফ করে বলতে পারি ওটা মোটেই দুর্ঘটনা ছিল না। বৃহস্পতিবারের রাত, গাড়ি ঘোড়াও তেমন ছিল না রাস্তায়। তাছাড়া অ্যাম্বাসাডরটা আমি গাড়িতে ওঠার পর থেকেই আমাকে সারা রাস্তা অনুসরণ করে এসেছে। ঘটনাটা এমন হঠাৎ করেই ঘটল যে গাড়িটার নম্বরটুকু টোকার সময় পায়নি। তাছাড়া আমার ছোট ছেলে সত্যব্রত বেশ কয়েকদিন ধরে শাসিয়ে চলেছে উইলের ব্যাপারে। কিছু না জানালে সে আমাকে হত্যা করতেও পিছপা হবে না। দেখুন, কথাটা আপনার উপর অভিমান থেকে বলাটা অসম্ভব কিছুই নয়। অভিমান? সত্যব্রত যে কি মারাত্মক ছেলে তা আপনি কল্পনাও করতে পারবেন না ব্যোমকেশ বাবু। একটা লম্পট, জুয়ারি, কাজবাজের বালাই নেই, এখনো বাপের ঘাড় ভেঙে চালাচ্ছে। আবার বড় বড় কথা দিয়েছি ওর নিজের ঘর থেকে বের করে। বেঁচে থাকতে একটা পয়সাও ওকে। এটুকু বলেই সামন্তবাবু কাঁদতে শুরু করলেন। ব্যোমকেশ টেবিল থেকে জলের গ্লাসটা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল, আপনার বড় ছেলে? ঢকঢক করে পুরো জলটা শেষ করে একটু ধাতস্থ হয়ে সামন্ত মশাই বললেন, দেবব্রত। সে বাবু তো আর একজন। তবে আপনাকে লুকিয়ে লাভ নেই, দেবব্রত ঠিক আমার নিজের সন্তান নয়। আসলে সে আমার পালিত পুত্র। খুব ছোটবেলায় বাপ মারা গিয়েছিল তো, কিন্তু সঙ্গদোষ। তিনি আবার মদ খেয়ে মারপিট করতে গিয়ে একখানা পা ভেঙে বউসহ আমার মাথার উপরে এসে বসে খাচ্ছেন। আর বউটিও। কিছু বলতে গিয়েও চুপ করে গেলেন তিনি। ব্যোমকেশ বলল, আপনি কি ইতিমধ্যেই উইল বানিয়ে রেখেছেন? সে আর বলতে, তবে অত সহজে ওদের হাতে দেব না। আর এই উইলের উপরেই যত লোভ। দুপক্ষই তাদের নিজের নিজের অস্ত্রে শান দিচ্ছে আমাকে শায়েস্তা করতে। তাই বলছি, এই পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করুন ব্যোমকেশ বাবু, আমাকে উদ্ধার করুন। তা আপনি তো থানায় জানাতে পারতেন একবার। ভরসা নেই। আগে বলুন, আপনি অপঘাতে মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাতে পারবেন কি পারবেন না? ব্যোমকেশ কয়েক মুহূর্ত ভেবে নিয়ে বলল, দেখুন, আপাতত সেরকম কোনো ভয় নেই। হঠাৎ সামন্ত মশাই উঠে দাঁড়ালেন। তারপর বিছানার তলা থেকে একটা খাম বের করে ব্যোমকেশকে দিয়ে বললেন, হয়তো আপনার উপযুক্ত সাম্মানিক দিতে পারলাম না, তবুও চেষ্টা করছি। একটু দাঁড়ান। এই ঘর থেকে পাশের ঘরে যাওয়ার একটা দরজা আছে। এতক্ষণ ধরে বসে আছি, অথচ সেটা নজরেই পড়েনি। সামন্ত মশাই সেই দরজা দিয়ে পাশের ঘরে ঢুকে একখানা ছবি নিয়ে বেরিয়ে এলেন। বিনা হাতে দেবী সরস্বতীর অয়েল পেন্টিং। কি অসাধারণ হাতের কাজ! প্রত্যেকটি রেখা শিল্পীর নিপুণ ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে। সামন্তবাবু বললেন, এই ছবিটা আপনাকে দিলাম ব্যোমকেশ বাবু, আপনার বসার ঘরের শোভাবর্ধন করার ক্ষেত্রে আশা করি অনুপযুক্ত হবে না। এটি আমার সেরা কাজের একটি। ব্যোমকেশ ছবিটা হাতে নিয়ে বলল, দেখি। বাহ, অসাধারণ। এ অজিত, এ দেখো। দেখুন, আপনি একদম বিচলিত হবেন না। ছবিটা যথাযোগ্য সম্মান আমি দেব। আহা, আপনার ভরসায় আজ অনেকটা নিশ্চিন্ত বোধ করছি। আজ উঠি তাহলে। কোনো অসুবিধা হলে ফোন করতে দ্বিধাবোধ করবেন না। নিশ্চয়ই। সামন্তবাবুকে ঘরে রেখে আমরা বেরিয়ে এলাম। একতলে এসে সেই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ব্যোমকেশ হঠাৎ পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে
লোকটার হাতে গুঁজে দিয়ে বলল, এটা না, সত্যব্রত কোথায় জানো? লোকটা আমাদের দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হাতের মুঠোতে ভাঁজ করা 10 টাকার নোটটা আরো শক্ত করে চেপে ধরে বলল, আগে ছোট কাটতে একটু আগে বাগানে ছিলেন, এই মাত্র বড় মাকে নিয়ে বেরিয়ে গেলেন। তোমার বড় বাবুর ঘরটা কোথায়? তিনি আছেন? হ্যাঁ, থাকবেননি কেন? তিনি তো বের হতে পারেন না, সারাক্ষণ বই পড়েই কাটিয়ে দেন। ছোট কর্তাই তো বড় মাকে সব বাজার করে দেন। তাই নাকি? আরে হ্যাঁ গো বাবু, মাঝে মাঝেই তিনারা একসাথে কোথায় যে বেরিয়ে যান। এমন সময় দোতলা থেকে সামন্তবাবু ডাকলেন। বৃদ্ধ লোকটি কোন রকমে পুড়িমুড়ি করে দৌড় দিল সিঁড়ির দিকে। আমি এতক্ষণ ধৈর্য ধরে চুপচাপ ছিলাম, তাই সামন্তবাবুর বাড়ি থেকে বের হওয়া মাত্রই ব্যোমকেশকে চেপে ধরলাম। আচ্ছা ব্যোমকেশ, একটা জিনিস বুঝতে পারলাম না, তুমি কি করে নিশ্চিত হলে যে এই মুহূর্তে নারায়ণচন্দ্র সামন্তের কোনো বিপদের আশঙ্কা নেই? দেখো অজিত, উইলের খোঁজ এখনো অবধি শুধুমাত্র সামন্তবাবুই জানেন। তাকে আঘাত করার মতন বোকামো আশা করি কেউ করবে বলে মনে হয় না, কারণ দুপক্ষই জানে না উইলে কি লেখা আছে। তাছাড়া একটা ব্যাপার আমাকে ভাবাচ্ছে, বুঝলে? শুধুমাত্র এইটুকু বলার জন্যই কি উনি আমাকে ডেকেছিলেন? তবে যাই বলো ব্যোমকেশ, আমাদের পাওনা কিন্তু নেহাত মন্দ হলো না। মোটা খাম আর তার সাথে উপরি পাওনা হিসেবে ওনার হাতের এই ছবি, মানে লক্ষ্মীও হলো আবার সরস্বতীও হলো। হ্যাঁ, তা যা বলেছ। ছবি, একখানা ছবি পেয়েছি বটে। এই মুহূর্তে ব্যোমকেশের হাসিটা কেন জানি না আমার কাছে বেশ রহস্যময় লাগলো। সামন্তবাবুর বাড়ি থেকে অবশ্য আমরা সরাসরি কিয়াতলায় ফিরলাম না। ঘোড়ার গাড়িতে চেপে এদিক ওদিক একটু ঘোরাফেরা করলাম। পুরনো ঝরঝরে গাড়ির জানলার খড়খড়ির ফাঁক দিয়ে চেনা কলকাতা শহরটাকে বেশ অচেনা লাগছিল। ময়দানে এক পাক মেরে হক সাহেবের মার্কেটের সামনে দিয়ে শোভাবাজার রাজবাড়ি হয়ে ফিরে এলাম বেলার দিকে। বাড়ির দিকে আসতে দেখি দরজার সামনে একটা দুধসাদা অ্যাম্বাসেডর দাঁড়িয়ে রয়েছে। অবাক হলাম একটু, এখন আবার কি এলো? সত্যবতীর দাদা নাকি? কিন্তু সে তো ব্যোমকেশ গাড়িটার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, ঘরে চলো অজিত, মনে হয় কোনো দামি অতিথি আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো। সদর দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই আমাকে অবাক হবার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে সত্যবতী প্রায় তেড়ে এলো। বের করো, বের করো এক্ষুনি হতচ্ছাড়া ডেপো ছোকরাটাকে, বের করো বলছি। তোমরা না এলে একটু পরে আমি পুলিশকে ফোন করতে যাচ্ছিলাম। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, এ বাবা, সে কি, কেন? সত্যবতী বিষধর সাপের মতন ফুঁসে উঠল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, অসভ্য জানোয়ার, তোমার কথা বলতে ঘরে এসে চা বসালাম, চা দিতে গিয়েছি, বলে কিনা সত্যবতী ও সত্যব্রত, কি মিল, ফাঁকা বাড়ি, ছি, মুখে আনতেও ঘেন্না হয় ওসব ভাষা। মুটিরাম কোথায়? তাকে দোকানে পাঠিয়েছি। হ্যাঁ, চলো অজিত, অতিথির সঙ্গে একটু আলাপ করে আসা যাক। সত্যবতীর কথাগুলো শুনে রাগে আমার ব্রহ্মতালু চলছিল। মনে হচ্ছিল এক ঘুষিতে মুখ ফাটিয়ে দিতে। বললাম, তোমার দরকার নেই ব্যোমকেশ, নতুন অতিথির সেবা আমি একাই ভালোভাবে করতে পারি। আরে তুমি খামোখাই রাগ করছো অজিত। মনে রেখো, রাগ শুধুমাত্র ভুল সিদ্ধান্তের জন্ম দেয়। আমি আরো কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম ব্যোমকেশ হাতের ছবিটা নিয়ে চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল। বার্মিজ চুরুটের ধোঁয়ায় তখন সেই ঘরের রীতিমতো দমবন্ধের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও জানলা খোলা, তবুও যেন চুরুটের ধোঁয়া জমাট বেঁধে রয়েছে ঘরের ভেতর। ব্যোমকেশের অনুমান মিথ্যে নয়। সামন্ত বাড়িতে দেখা সাহেবী পোশাক পরা সেই যুবক এখন আমাদের উল্টো দিকের সোফায় বসে সামনের টেবিলে পায়ের উপর পা তুলে চুরুট খাচ্ছে। আধ খাওয়া চায়ের কাপটা চুরুটের ছাইয়ে ভর্তি। ব্যোমকেশ ছবিটা দেওয়ালের সাথে হেলান দিয়ে রেখে দুহাত ঝাড়তে ঝাড়তে বলল, কি ব্যাপার সত্যব্রত, এই অভাজনের বাড়িতে অসময় হঠাৎ আগমন? সত্যব্রত টেবিলের ওপর থেকে একটা পা নামিয়ে
চুরুটের ছাইটা মেঝেতে ঝাড়তে ঝাড়তে বেশ সাহেবী কায়দায় বলল, ডোন্ট কল মি সত্যব্রত, সত্য, অনলি সত্য। বেশ বেশ বেশ, ভালোই হলো। আমার কাজও তো ওই সত্য নিয়েই। একটু আগেই তো আমার বাড়ি থেকে ঘুরে এলেন, তা কি বললো সেই ওল্ড বাস্টার্ড? কি বলতে পারে বলে তোমার অনুমান হয়? কি আর বলবে, আমি লম্পট, তাই তো? আমি অন্য ধ্বংস করছি, আর এই বোধহয় ওনাকে কেউ খুন করবে, আবার সেই খুনিও বোধহয় আমি। তা ওনার এরকম মনোভাবের কারণ? জানি না মশাই, বৌদির সাথে আমার মেলামেশা বাপ একদম পছন্দ করে না, তাই সম্পত্তি থেকে বঞ্চিত করবেন বলে হুমকিও দিয়েছেন। দিন দুয়েক ধরে নিজের ঘরেও ঢুকতে দিচ্ছেন না। দোতলার একটা পুরনো ঘরে আমাকে থাকতে হচ্ছে, কিন্তু ভদ্রলোকের মুখোশ পরে নিজের রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় কোথায় যান হাওয়া খেতে, সেটা তো আর সবাই জানে না। সালা ক্যারেক্টারলেস আমার মাকে। থাকছে সব কথা। শুনেছি উনি নাকি একটা উইল বানিয়েছেন। হ্যাঁ, আমিও তাই শুনেছি বটে। আচ্ছা, তোমার অ্যাম্বাসেডরের বাঁদিকের দরজার রংটা একটু চটে গেছে দেখলাম। সম্প্রতি কোনো দুর্ঘটনা ঘটেছিল নাকি গাড়ির সঙ্গে? আপনার চোখ খারাপ হয়ে গেছে মিস্টার ব্যোমকেশ বক্সী। পাওয়ার বাড়ান। নিজের শরীরের থেকেও আমি গাড়ির বেশি যত্ন নিই, বুঝলেন? কেনার পর থেকে রং চটা তো দূরের কথা, এক ফোঁটা ধুলো পড়তে দিই না। হ্যাঁ, হতে পারে। আমি হয়তো ভুল দেখেছি, হতেই পারে। ওসব ছাড়ুন, আপনার প্রধান কাজ এখন উইলটাকে খুঁজে বের করা। তার জন্য আপনি ভালো মতন পারিশ্রমিক পাবেন, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এখন বলুন, আপনি এই কাজ করতে রাজি? ও হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, নাকে কি করে হ্যাঁতে বদলাতে হয় সে পদ্ধতি আমার আবার খুব ভালো করে জানা, মিস্টার ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ ঠোঁটে আঙুল রেখে কিছুক্ষণ ভাবল, তারপর পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালিয়ে সেটাকে ছাই ভর্তি কাপে গুঁজে দিয়ে বলল, দেশলাই কাঠি, সামান্য দেশলাই কাঠি, হয়তো নিরীহ, কিন্তু সময় ও সুযোগে এই একটা দেশলাই কাঠি জগৎ সংসার ভস্ম করে দিতে পারে। কি ভয়ানক সুন্দর, কি তাই না সত্যব্রত? ভুল করছেন মিস্টার বক্সী, বললাম না সত্য, অনলি সত্য। আচ্ছা সত্য, তোমাদের গোলকধামে কে কে আছেন? কে আর থাকবে, ওই ওর ভ্যাগামনটা আর ওর পাঁচাটা গোলাম কাজের লোক নিত্য, সবসময় রান্নার লোক গোপাল উড়ে, আর বাবার তথাকথিত বড় ছেলে ও তার স্ত্রী সুরঞ্জনা। আর শুনুন মিস্টার বক্সী, দেবব্রতকে আমি নিজের দাদা বলে মনে করি না, শুধু ওর বউকে। ও হ্যাঁ, ওই বাড়িতে কিন্তু আমার প্রাণ সংশয় আছে, বুঝলেন কিনা? দিন কয়েক ধরে তার নানান ইঙ্গিত পেতে শুরু করেছি। তা তোমার এই ধূম্র উদ্গীরণের খরচা কে বহন করেন? কে আবার? শ্রীমান নারায়ণ চন্দ্র সামন্ত। খুব সম্প্রতি তো আবার সেটাও বন্ধ করে দিয়েছেন। তাই নাকি? সত্যব্রত হঠাৎ হাত ঘড়ির দিকে তাকিয়ে উঠে পড়ল, তারপর চুরুটটা মেঝেতে ফেলিয়ে জুতো দিয়ে পিষতে পিষতে ব্যোমকেশকে বলল, নিজের ওপর আঘাত আসলে কি করে তা প্রত্যাঘাত করতে হয় তা আমি খুব ভালোভাবেই জানি ব্যোমকেশ বাবু। আর আঘাতটা যদি অপ্রত্যাশিত কারোর কাছ থেকে আসে তাহলে? হেয়ালি করছেন? আপনি কি নিজেকে তবে হেয়ালির বিষয় বলে মনে করছেন সত্য? আমার হাতে বেশি সময় নেই বক্সী বাবু, তাই হেয়ালি অথবা মজা কোনোটাই করতে পারছি না। তবে হ্যাঁ, আপনার স্ত্রী রত্নটি কিন্তু খুবই ভালো। যদি বেঁচে থাকি তাহলে কথা দিচ্ছি একদিন আমি, আপনি আর উনি মিলে খুব মজা করব। যাকে আসল কথায় আসুন, আপনি কি উইল খুঁজে বের করতে পারবেন? আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। মানুষের মগজ থেকে সত্যকে বের করে নিয়ে আসা আমার কাজ, মিস্টার সত্য সামন্ত।
সত্যি যদি উইল করে থাকেন আপনার পিতা, তাহলে সেই উইল প্রকাশ্যে আসবেই, হয়তো আমার দ্বারা অথবা অন্য কারোর দ্বারা। সত্যব্রতের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। প্যান্টের পকেট থেকে একতারা নোট টেবিলে রেখে সে বলল, আসি আজ তবে লেখক মশাই, চললাম। ঘরের মেঝেটা চুরুটের ছাই আর জুতোর ছাপে কাদা কাদা করে দিয়ে সত্যব্রত ঘর থেকে বেরিয়ে গেল। ব্যোমকেশ তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে চেঁচিয়ে বলল, মঠিরাম, মঠিরাম, রান্নাঘরে থাকলে জলের বালতি আর ঝাড়ুটা নিয়ে আয়। সন্ধ্যার চায়ের আসরে আমি, ব্যোমকেশ আর সত্যবতী সকালের ঘটনাটা নিয়ে আলোচনা করছিলাম। সত্যবতী তার প্রতিজ্ঞা অবশ্য রাখতে পারেনি, মানে আমাদের চা না দেওয়ার প্রতিজ্ঞা। বোধহয় সারাদিন আমরা কোথায় ছিলাম সেই কৌতূহলেই ব্যোমকেশ কিছু বলার আগেই সত্যবতী চায়ের ব্যবস্থা করে দিয়েছে। ব্যোমকেশ চায় চুমুক দিয়ে নারায়ণচন্দ্র সামন্তের ছবিটা সত্যবতীর হাতে তুলে দিয়ে বলল, কেমন দেখছো ছবিটা? সত্যবতী ছবিটার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, অপূর্ব, অসাধারণ। আজ থেকে তোমার হাতে ছবিটার রক্ষণাবেক্ষণের ভার তুলে দিলাম সত্য। সাবধানে রেখো, শিল্পীর অতুলনীয় সৃষ্টির নমুনা এটা। যথা আজ্ঞা স্বামী। বিস্ফোরণটা ঘটল সকালের দিকে। হালকা হালকা ঠান্ডায় ভোর রাতে ঘুমের আমেজটা বেশ জড়িয়ে ধরেছিল আমাকে। স্বপ্নে দেখেছিলাম সত্যব্রতকে কোমরে দড়ি পরিয়ে ইন্সপেক্টর বিদুবাবু কাদাগুলা পুকুরে ডোবাচ্ছেন আর তুলছেন। হঠাৎ ব্যোমকেশের গলা পেলাম, অজিত, অজিত, ওঠো ওঠো ওঠো, সত্যব্রত মারা গেছে, গোলকধামে যেতে হবে এক্ষুনি। আরে ওঠো না, সামন্তবাবু গাড়ি পাঠিয়েছেন। আমি আর ব্যোমকেশ যখন গোলকধামে পৌঁছালাম ততক্ষণে ঘড়ির কাঁটা 8:30টার ঘর ছাড়িয়েছে। এখানে অবশ্য শহরের ইটকাট পাথরের কাঠিন্য ততটা প্রভাব ফেলতে পারেনি, তাই ভোরের পাখির ডাক এখনো শোনা যায়। সকালের মিঠে রোদটাকেও উপভোগ করা যায়। সামন্তবাবুর বাড়ির বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বিহারি দারোয়ানগুলো খোলা ফটকের বাইরে নিজেদের মধ্যে গভীর আলোচনায় ব্যস্ত। তাদের মধ্যে একজন আমাদের দেখে বলল, अरे बाबू साहब, आप देखिए जरा अंदर जाके, क्या हो गया? छोटे बाबू साहब तो मर गए। ব্যোমকেশ আর আমি ঘাড় নেড়ে ভেতরে ঢুকে গেলাম। দুজন কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে ঘরের দরজা আটকে। বারান্দায় সেই বৃদ্ধ চাকর নিত্য এবং অপর একটি প্রৌঢ়ের সাথে রীতিমতো আসর জমিয়ে বসেছেন নস্কর, ইন্সপেক্টর বিনয় কৃষ্ণ নস্কর। আমরা যেতেই যাবতীয় রাগ ঘেন্না সব এসে জমা হলো তার মুখে। একদলা থুতু ফেলে বিকৃত কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, সব জায়গায় কেন নাক গলাতে আসো হে? বসন্তকুঞ্জের ঘটনায় কালপ্রিটকে প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু দেখলাম তুমি নতুন, তার উপরে মাথায় বুদ্ধিশুদ্ধিও আছে বটে, তাই পারো কিনা যাচাই করে নিচ্ছিলাম। হ্যাঁ, তো ভালো কথা, তোমাকে এই খবরটি দিল কে? নাকি কারো কথা শুনে মাতব্বরি মারতে এসছো? হ্যাঁ? ব্যোমকেশ নির্বিকার কণ্ঠে বলল, এই বাড়ির কর্তা আমাকে একটি বিশেষ কাজে নিয়োগ করেছিলেন, তিনি ভোরে ফোন করে জানান আমায়। ঠিক এমন সময় সামন্তবাবু দোতলার নিচে নেমে এলেন। ভাবলেশীন মুখ, গালে পাকা দাড়ি, চোখের নিচে কালি। 24 ঘন্টার মধ্যে সামন্তবাবু যেন বেশ কিছুটা বুড়িয়ে গেছেন মনে হলো। পরনে পাজামার উপরে সাদা অবিন্যস্ত ফতুয়া। এই ঠান্ডাতেও একটা চাদর কোনো রকমে গায়ে জড়িয়ে রেখেছেন তিনি। ছেলের মৃত্যুতে ভেতরে ভেতরে ভাঙলেও বাইরে প্রকাশ হতে দিচ্ছেন না ভদ্রলোক। সামন্তবাবুকে দেখেই নস্কর হঠাৎ হাত পা ছুঁড়ে দাঁত মুখ খিঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস হয়ে গেল,
তাহলে আমাকে আবার কেন? ওই ধর্মপুত্র তো চলে এসেছে। এই যে মিস্টার সামন্ত, তাহলে আমাকে ডাকার আবার প্রয়োজন ছিল কেন? হ্যাঁ, আপনারা তো আবার ওই পুলিশের বাবা, ওই কি যেন নাম, হ্যাঁ ওই বাক্সকে আবার ডেকে এনেছে। মাফ করবেন নস্করবাবু, ওটা বাক্স নয়, বক্সি, ব্যোমকেশ বক্সি। ঠিক আছে, আপনার স্মৃতিশক্তি যে বেশ ভরসাযোগ্য নয় তা বোঝাই যাচ্ছে। ইন্সপেক্টর নস্কর কি একটা বলতে যাচ্ছিলেন, হঠাৎ ব্যোমকেশের কথাটা শুনে কুঁকড়ে গেলেন কিছুক্ষণের জন্য। তারপর আবার সমূর্তি ধারণ করে বললেন, হ্যাঁ, নারায়ণচন্দ্র সামন্তের থেকে খবর পেয়ে এখানে এসেছে ভালো কথা, কিন্তু জেনে রাখো ছোকরা, এ নেহাতি কিন্তু স্বাভাবিক মৃত্যু, অধিক মদ্যপানে মৃত্যু। অস্বাভাবিক তেমন কিছুই নেই। আর এই দায়ী হচ্ছে এই দেখতে পাচ্ছ, এই নিত্য। এই বুড়ো, এই তোকে কাল কত মদ দিতে কে বলেছিল? হ্যাঁ, নিত্য মানে সে বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু জানি না সাহেব। মদ না পেলে আমাকে মারধর করতেন ছোটবাবু, তাই উনি খেতে চাইলে বারণ করতাম না। তা গত রাতে তুই কি করেছিস? হ্যাঁ, আগে বাবু অনেক রাতে বাড়ি ফিরেছিলেন, ঠাকুর খাবার নিয়ে গেলেও তাকে ফিরিয়ে দিয়েছিলেন বাইরে থেকে। রাত বেশি হয়ে যাওয়ায় আমরাও শুয়ে পড়ি। ঠিক কটা বাজে তা তো মনে নেই বাবু, কিন্তু ছোটবাবুর চিৎকার শুনতে পাই আমরা, সাথে দরজা ধাক্কানোর আওয়াজ। সে দুম করে মারতেছে। বুঝে গিয়েছিলাম ওনার মদের প্রয়োজন, তাই সাথে সাথে বোতল আর গেলাস সব জোগাড় করে ওনার ঘরের দরজার সামনে রেখে দিয়ে আসি। যদিও ততক্ষণে অবশ্য চেঁচামেচি থেমে গেছে। বোধহয় আমার পায়ের আওয়াজ পেয়েই বাবু চিৎকার থামিয়ে দিয়েছিলেন। বাহ, যোগ্য চাকরের কাজ করেছিস। তা উনি যে মারা গেছেন তা বুঝলি কিভাবে? আগে বাবু আমরা তো জানতাম না বাবু, সকালে তো বড় সাহেব এসে বলল। হঠাৎ ব্যোমকেশ নস্করের দিকে একবার তাকিয়ে সামন্তবাবুকে ফিসফিস করে বলল, আমি সত্যর ঘরটা একবার দেখতে চাই। হ্যাঁ, আসুন বলে সম্মতি দিলেন সামন্তবাবু। নস্করের পুলিশি জেরাকে পিছনে ফেলে আমরা দোতলায় চলে এলাম। দোতলায় দেবব্রতের ঘরের পর একটা ঘর বাদ দিয়ে সত্যব্রতের ঘর। দরজাটা খোলা, ভেতর থেকে এখনো হালকা চুটের গন্ধ পাওয়া যাচ্ছে। সত্যব্রতর দেহটা উপর হয়ে পড়ে রয়েছে দরজার কাছে। ঊর্ধ্বাঙ্গে কোনো পোশাক নেই। খাটের কাছে একটা সুদৃশ্য জাপানি লণ্ঠন রাখা, যদিও তার রঙিন চিমনিটা ধোঁয়ায় কালো হয়ে গেছে। ঘরে আসবাবপত্রের প্রাচুর্য থাকলেও তা বেশ অগোছালো। দুটো মানুষ প্রমাণ জানলার দুটোই খোলা। সকালে রোদ এসে পড়েছে মেঝেতে। ঘরের কোণে কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা করে রাখা আছে। সামন্তবাবু জানালেন যে সত্যব্রতের শ্বাসকষ্টের সমস্যা আছে। রাত বিরেতে মাঝে মাঝে সেটা চরম আকার ধারণ করে। তখন অক্সিজেন ছাড়া আর কোনো উপায় থাকে না, তাই ওটা এনে রাখা। ব্যোমকেশ কথাটা শুনে অন্যমনস্ক হয়ে গেল। তারপর ধীর পায়ে প্রথমে দেহটার আরো কাছে এগিয়ে কি যেন দেখতে লাগলো। লণ্ঠনটা নিয়ে চিমনিটা খুলে পরীক্ষা করলো ভালো করে। দরজা জানলাগুলো নেড়ে ছেড়ে দেখল। সামন্তবাবু জিজ্ঞেস করলেন, কি দেখছেন অমন করে? ব্যোমকেশ কথাটার কোনো জবাব না দিয়ে বলল, সামন্তবাবু রাতে চেঁচামেচির আওয়াজ শুনেছিলেন সত্যব্রতর ঘর থেকে? সত্যব্রত বেশি মদ খেলে চিৎকার করে খুব, তাই শুনেও খুব একটা পাত্তা দিইনি। আপনার বড় পুত্রবধূটিকে একবার ডেকে দিতে পারেন? কেন, অস্বাভাবিক কিছু ঘটেছে কি? আচ্ছা, এই ঘরের জানলা দুটো কি খোলাই থাকে? হ্যাঁ, সত্যব্রত জানালা বন্ধ করে রাখা একদম পছন্দ করতো না। তবে যদি দাঁড়ান, আমি সুরঞ্জনাকে ডেকে দিচ্ছি। ব্যোমকেশ সত্যব্রতর ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিল। একটু পরেই দেবব্রত স্ত্রী সুরঞ্জনা এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বয়স বোধ করি 30-এর বেশি হবে না। পান পাতার মতন গোল মুখ, গায়ের রং শ্যামলার দিকে, চিবুকের ছোট্ট একটা তিল চেহারার সৌন্দর্য তাকে আরও বৃদ্ধি করেছে। শীতিতে হালকা সিঁদুরের ছোঁয়া। ব্যোমকেশ স্থির দৃষ্টিতে সুরঞ্জনার দিকে তাকিয়ে রইল। তারপর একদম শান্ত গলায় বলল, মিসেস সামন্ত, আচ্ছা, আপনার হাতের আরেকটি শাখা সম্প্রতি ভেঙে ফেলেছেন বোধহয়? আমি সুরঞ্জনার হাতের দিকে চাইলাম।
সত্যি ব্যোমকেশের পর্যবেক্ষণ শক্তি তারিফ করার মতন। দুটি হাতের একটি হাত ফাঁকা। সুরঞ্জনা ব্যোমকেশের প্রশ্নের কোনো জবাব দিল না। ব্যোমকেশ আবার বলল, মনে করতে পারছেন না বোধহয় কোথায় ভেঙেছেন, তাই না? আমি মনে করিয়ে দিচ্ছি, আপনার ভাঙা শাখার গোটা কয়েক টুকরো সত্যব্রতর বিছানায় এখনো পড়ে আছে। হঠাৎ সামন্তমশাই, আমি একতলা থেকে একটু ঘুরে আসি বলে চলে গেলেন সিঁড়ির দিকে। এবার সুরঞ্জনা ব্যোমকেশের দিকে চোখ তুলে চাইল। তার চোখের কোণ জলে চিকচিক করছে। সত্যব্রতর ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে সে বলল, আমি আপনাকে চিনি ব্যোমকেশদা। আপনার দেবাশিস আর দীপাকে মনে আছে? তার এই কথা শুনে আমি স্মৃতির ভাণ্ডার হাতড়াতে শুরু করলাম, কিন্তু ব্যোমকেশকে স্মৃতির সাহায্য নিতে হলো না অবশ্য। সে পকেট থেকে রুমাল বের করে চশমাটা মুছতে মুছতে বলল, যার হৃদযন্ত্র ডান দিকে ছিল। হ্যাঁ, আমি দীপার বন্ধু। ওর মুখেই সজারুর কাটার সেই ভয়ানক কাহিনী আমি শুনেছি। কিন্তু বিশ্বাস করুন ব্যোমকেশদা, আমি শৈরিনী নই। আমি চাইনি, মা একরকম জোর করেই। কিন্তু আজ দেখুন, আমি সমাজের কাছে চরিত্রহীন কুলোটা। আচ্ছা, আপনার স্বামী কি করতেন? আগে জেকব অ্যান্ড জেনকিমসং নামক এক বেসরকারি সংস্থার উচ্চপদ কর্মচারী ছিলেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই উচ্ছৃঙ্খল। প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরতেন। মাস তিনেক আগেই অফিস থেকে ফেরার সময় গাড়ির মধ্যে তার বন্ধুদের সাথে মারপিট হয়। শুনেছি গাড়ি থেকে নাকি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল তাকে। সেই দুর্ঘটনাতেই একটা পা হারান তিনি। তারপর আর কি, আমি চাকরি করতে চেয়েছিলাম, কিন্তু শ্বশুরমশাই বললেন বংশের নাকি রীতি আছে মেয়ে মানুষের বাইরে গিয়ে চাকরি করতে নেই। বিয়ের পর থেকেই আমার দেওর আমাকে অন্য নজরে দেখত। প্রথম প্রতিবাদ করলেও শেষের দিকে যেন কাশ হওয়া হয়ে গেছিল। কিন্তু ও ঘরে বসে যাওয়ার পর উপদ্রব যেন আরো বাড়ল। আমার এদিকে স্বামীর চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। সেই সুযোগটাই নিয়েছিল সত্যব্রত। টাকার বিনিময়ে আমার শরীরটাকে যা নয় তাই ভাবে ব্যবহার করেছিল জানোয়ারটা। একদিন হঠাৎ শ্বশুরমশাই এসে বললেন সত্যব্রতর সাথে মেলামেশা না কমালে তিনি আমাদের সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করবেন। উইলে নাকি সে কথা লিখেও রেখে গেছেন। হ্যাঁ, তো উইলটা কোথায় সেটা জানা আছে? আপনাকে বলতে বাধা নেই। শ্বশুরমশাইয়ের অবর্তমানে আমিও আমার দেওর অনেক খুঁজেছি, কিন্তু পাইনি কোথাও। উইলটা কি চেনা জানা কোনো উকিলকে দিয়ে বানিয়েছিলেন সামন্তবাবু? আমি অতটা ঠিক জানি না, তবে চ্যাটার্জির ল ফার্ম নামক এই নামটা আমি মাঝে মাঝেই শুনতাম। আপনি গতকাল সত্যব্রতর ঘর থেকে বের হলেন কখন? এই ঘরে ঘড়ি নেই, তাই সময়টা ঠিক জানি না, তাও 2:30 নাগাদ হবে। আপনাদের চাকর পুলিশের জেরায় জানিয়েছে সত্যব্রত নাকি খুব চেঁচামেচি করেছে কাল রাতে। তা আপনি কিছু শুনেননি? হ্যাঁ, শুনেছিলাম, কিন্তু বেশি পাত্তা দিইনি। এমনটাও মাঝে মাঝেই করত, তাই গা সওয়া হয়ে গেছিল ব্যাপারটা। আচ্ছা, একটা কথা বলুন, আপনি যখন সত্যব্রতর ঘর থেকে বেরিয়েছিলেন তখন কি ঘরের সব জানলা খোলা ছিল? হ্যাঁ, জানলা বন্ধ করেও থাকতে পারতো না। তাছাড়া গতকাল রাতে বিদ্যুৎ ছিল না অনেকক্ষণ। সত্যব্রতর ঘরদোর কে পরিষ্কার করে? ওই নিত্য জেঠু এসে মাঝে মাঝে করে দিয়ে যেতেন। এমন সময় পাশের ঘর থেকে ক্লাচ হাতে একটা লোক বেরিয়ে এলো। মুখ ভর্তি দাড়ি, মাথায় ময়লা চুল, হাঁটুর নিচে পায়ের অর্ধেকটা গুটিয়ে রেখেছেন। লোকটার দু চোখে ভাটার মতন আগুন জ্বলছে। সুরঞ্জনা দেওয়াল ঘেঁষে সিটিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, এ কি তুমি এখানে এই অবস্থায় বাইরে এলে কেন? লোকটা প্রচন্ড আক্রোশে দেওয়ালের গায়ে লাগানো বাহারি আয়নায় এক ঘুষি মারল। ঝনঝন করে ভেঙে পড়ল কাঁচখানা। তার হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে ভাঙা কাঁচের টুকরোগুলোর উপরে। সুরঞ্জনা মুখ চেপে কাঁদতে শুরু করল। বোধহয় আওয়াজ শুনেই উপরে উঠে এলেন সামন্তবাবু। তারপর বজ্রগম্ভীর স্বরে বললেন, ওকে নিয়ে যাও ঘরে। এই যে আপনারাও এখন আসুন,
যা কিছু বলার আমি পুলিশকে বলেছি, ওদের থেকে শুনে নেবেন। সামন্তবাবুর হঠাৎই রূপ পরিবর্তনে আমরা অবাক হয়ে গেলাম। অবশ্য ব্যোমকেশের তাতে কোনো হেলদোল নেই। সে শুধু আমার কাঁধে হাত রেখে বলল, চলো অজিত। একতলায় বিনয় কৃষ্ণ তখনও তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জেরা চালিয়ে যাচ্ছেন। ব্যোমকেশ সামনে গিয়ে দাঁড়াতেই একটা তাচ্ছিল্য ভরা দৃষ্টি তার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, ও কিয়া বাক্স, থুড়ি থুড়ি বকশি বকশি, তা মৃতদেহ দেখে কি রহস্য উদ্ঘাটন করলে বাপ? ব্যোমকেশ মৃদু হেসে একটা সিগারেট ধরালো, তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ইন্সপেক্টর সাহেব, ধরুন আপনাকে একটা বাক্সে কেউ ঢুকিয়ে রেখে উপরের ঢাকনাটা বন্ধ করে দিল, ফলাফল কি হতে পারে? নস্কর সাহেব দু চোখ কপালে তুলে বললেন, মানে কি স্বপ্ন দেখছো নাকি? হ্যাঁ, পুলিশকে বাক্সবন্দি করে রাখবে? কার এত সাহস? হ্যাঁ, না না, সে সাহস কারণ নেই। আপনার ব্যাপারে তো কোনো প্রশ্নই ওঠে না, তবু ওই কৌতূহল আর কি, বুঝলেন না? হ্যাঁ, তাহলে তো ফলাফল ওই একটাই, ওই দম আটকে ওই ফুটুস। ফুটুস? তাহলে সত্যব্রত দেহটা ময়নাতদন্তের ব্যবস্থা করুন। মানে? মানে একটাই, সত্যব্রত খুন হয়েছে, তাও আবার দম বন্ধ করে। বলো কি? মানে কে করলো খুন? সেটা তো আপনার খুঁজে বের করার দায়িত্ব মশাই, তাই না? চলো অজিত, বেলা হলো অনেক। ধর্মতলার অফিস চত্বরে একটা 4 তলা বাড়ির 3 তলায় জেকব অ্যান্ড জেনকিনসেনের অফিস। দেশ স্বাধীন হবার পরেও যে কটা বিদেশি কোম্পানি এখনো রয়ে গেছে তাদের মধ্যে এই জেকব অ্যান্ড জেনকিনসেন অন্যতম। যদিও পরিস্থিতি বলছে কলকাতার বুকে কোম্পানিটির আয়ু আস্তে আস্তে ফুরিয়ে আসছে। আমরা বড় সাহেবের ডাকের অপেক্ষায় ওনার ঘরের সামনে সোফায় বসে আছি। মাথার উপরে একটা প্রাগৈতিহাসিক যুগের পাখা ক্যাঁচোর ক্যাঁচোর আওয়াজ করতে করতে ঘুরছে। সোফার উপরে লেডি টাইপিস্টের এক টানা খটখট টাইপের শব্দ এবারে একঘেয়ে লাগতে শুরু করেছে। গোলকধাম থেকে বের হবার পর ব্যোমকেশ যে সরাসরি এখানে আসবে তা সে আমাকে বলেনি। সত্যব্রতর খুনের ব্যাপারটা আমাকে বেশ বিস্মিত করেছে। সামন্তবাবু কি বিষয়টা অনুমান করেছিলেন? আর তাই কি তিনি পুলিশে খবর দিলেন? হঠাৎ আমাদের উপর এত রেগে গেলেন কেন? তাছাড়া সেভাবে দেখতে গেলে সুযোগ ও পরিস্থিতি দুটোই সুরঞ্জনার অনুকূলে। তবে কি সুরঞ্জনাই? এরকম হাজারো প্রশ্ন ভিড় করে আসছে মাথায়। এক্সকিউজ মি মিস্টার বক্সি, আপনি ভেতরে যেতে পারেন। টাইপ মেশিনের খটখট থামিয়ে বেশ সুরেলা কণ্ঠে বললেন ভদ্রমহিলা। হ্যাঁ, ও ধন্যবাদ বলে ব্যোমকেশ আমাকে বসিয়ে রেখে ভেতরে চলে গেল। অনেকক্ষণ ধরে সিগারেট খাওয়া হয়নি, মনটা ধোঁয়ার জন্য বেশ উসকুস করছিল। ব্যোমকেশ এখন সহসা বের হবে বলে মনে হয় না, তাই আমি নিচে রাস্তায় নেমে এসে একটা সিগারেট ধরালাম। হঠাৎ পিঠে হাত পড়তেই চমকে উঠলাম। অবাক হয়ে দেখি ব্যোমকেশ দাঁড়িয়ে রয়েছে। ও ব্যোমকর, তুমি এত তাড়াতাড়ি? ওখানে কাজ মিটেছে? দেবব্রত সামন্ত নামে এখানে কেউ কাজ করতো না অজিত। তার মানে? হয় সুরঞ্জনা মিথ্যে কথা বলছে, না হলে ওকে মিথ্যা বোঝানো হচ্ছে। জটিল জটিল, খুব জটিল ধাঁধা। এই অজিত, আজ কি বার গো? আজ বৃহস্পতিবার। কেন? কি হবে তুমি? আমি কি হব মানে? আরে আজকে সামন্তবাবুর অভিসারে বের হওয়ার দিন। আর শোনো অজিত, তুমি জমিদার সাজবে, বিক্রমপুরের জমিদার অমর্ত্য নারায়ণ দেব, ঠিক আছে? ঠিক বিকেলবেলায় হাজির হয়ে যাবে গোলকধামের সামনের রাস্তায়। তারপর পিছু নেবে সামন্তবাবুর। যদি সন্দেহ হয় অথবা সামনাসামনি পড়ে যাও, তাহলে বলবে ওনার সঙ্গে ছবির বিষয়ে কথা আছে। কিন্তু তুমি? আজ বিকেলে আমার একটা অন্য কাজ আছে। চিন্তা নেই, গাড়ির ব্যবস্থা আমি নেংটিকে বলে করিয়ে দেবো।
ফেরার পথে ট্যাক্সিতে বসে বসে ভাবছিলাম আমার সন্দেহ সঠিক। এই সুরঞ্জনা আর দেবব্রতকে ঘিরেই কোনো রহস্য রয়েছে। সত্যব্রতর মৃত্যুতে এই দুজনের হাত থাকা নিতান্তই অমূলক নয়। ঘরে ঢুকতেই বাঘিনীর সামনে পড়তে হলো। খোকা এক লাফে বাপের কোলে চড়ে বসে ব্যোমকেশকে বাঁচিয়ে দিল। ফলে পুরো কাল বৈশাখীটাই বয়ে গেল আমার উপর দিয়ে। তুমি আর ঠাকুরপো এই দুজন হয়ে উঠেছ যত নষ্টের গোড়া। ঘরের খেয়ে বোনের মোস্তারাতে তোমাদের জুড়ি মেলা ভার। নাওয়া নেই খাওয়া নেই, সেই কোন সকালে দুটিতে মিলে বেরিয়েছে। একেবারে রাত দুপুর করে ফিরলেই তো পারতে ঠাকুরপো। আরে না, মানে ওই একটু কাজ পড়ে গিয়েছিল দোকানে আর কি। ব্যোমকেশ আমি। মিছে কথা বলো না ঠাকুরপো, পুটিরাম দোকানে গিয়ে ফিরে এসেছে দুবার। হ্যাঁ, সে কি ওকে আবার দোকানে পাঠালে কেন? তোমার নামে পার্সেল এসেছে এলাহাবাদ থেকে। আচ্ছা ভালো কথা, সেই হতচ্ছাড়া ছেলেটার কি খবর যে আমাদের বাড়িতে এসেছিল গতকাল? এবারে এলে আমি কিন্তু সে আর আসবে না, সে আজ সকালে মারা গেছে। ব্যোমকেশ খোকাকে আদর করতে করতে বলল, আহা, ভুল বলছো অজিত, ও মারা যায়নি, খুন করা হয়েছে বুঝলে। সকালে ওখানেই গিয়েছিলাম। সে কি ঠাকুরপো, তুমি তো বলনি সকালে বের হওয়ার সময়। ব্যোমকেশ খোকাকে নিয়ে নিজের ঘরে ঢুকে শুধু দরজার বাইরে তার মুখটা বাড়িয়ে বলল, আরে সত্য, তুমি মুখ বন্ধ করলে তবেই তো তোমার ঠাকুরপো মুখ খোলার সুযোগ পাবে। কি বলো অজিত? অগ্নিতে যেন ঘৃতাহুতি হলো। সত্যবতী খুন্তি হাতে কোমরে আঁচল জড়িয়ে কি বললে? হ্যাঁ কি বললে তুমি? বলে তেড়ে গেল ঘরের দিকে। আর আমি তাড়াতাড়ি নিজের ঘরে এসে হাঁফ ছেড়ে বাঁচলাম। বিকেল বিকেল বের হওয়ার কথা থাকলেও বেরোতে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেল। ছদ্মবেশ ধরতে ব্যোমকেশের জুড়ি মেলা ভার। আয়নায় দেখে নিজেকেই চিনতে পারছিলাম না। তাও ভাগ্য ভালো, সত্যবতীকে কৌশলে ব্যোমকেশ রান্নাঘরে ব্যস্ত করে রেখেছিল। ফলে বের হওয়ার সময় ছুটে আসা প্রশ্নবাণগুলোর হাত থেকে আমরা রক্ষা পেলাম। বাড়ির সামনে ছোট্ট একটা ফিয়াট দাঁড়িয়েছিল। ব্যোমকেশ আমাকে ভেতরে বসে সামনে পাঞ্জাবি ড্রাইভারটাকে ফিসফিস করে কি যেন বলল। সামন্তবাবুর বাড়ি অবধি পুরো যেতে হলো না, তার আগেই গোলকধামের গলি থেকে বেরিয়ে এলো সেই জলপাই রঙের শেভরলে গাড়ি, কাঁচ তোলা। সুতরাং ভেতরে কে বসে আছে তা বাইরে থেকে দেখার কোনো উপায় নেই। নিঃশব্দে আমাদের গাড়ির গতিবেগ বেড়ে গেল। রাস্তায় ট্রাম, বাসে অফিস ফেরত যাত্রীদের বাদুর ঝোলা ভিড়। তবে এই ভিড়ের মধ্যে শেভরলের সাথে পাল্লা দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল আমাদের ছোট্ট ফিয়ারটাকে। মাঝে মাঝেই আমার নজর থেকে হারিয়ে যাচ্ছিল সামন্তবাবুর গাড়ি। কিছুক্ষণের মধ্যেই রাজা দীনেন্দু স্ট্রিট ছাড়িয়ে আমরা একটা মাঝারি রাস্তা ধরলাম। ব্যস্ত রাজপথের তুলনায় এই রাস্তা যথেষ্ট ফাঁকা। এবার প্রায় ঝড়ের গতিতে ছুটতে লাগলো আমাদের গাড়ি। রাস্তার দুপাশে দোতলা তিনতলা বাড়িগুলো যেন আলো ছায়া মেশানো অন্ধকারে মুখ ডুবিয়ে রেখেছে। সেসব বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো অন্ধকারে ভূতের মতন লাগছে। কিছু পরে পরেই ফুটপাতে ফুল আর পানের পসরা নিয়ে বসে আছে ব্যবসায়ীর দল। গাড়ি যত এগোচ্ছে নানা রকমের পোশাক পরা মহিলা আর মত্ত পুরুষের ভিড় ততই বাড়ছে। একটা তিনতলা পুরনো বাড়ির সামনে সামন্তবাবুর গাড়ি গিয়ে দাঁড়ালো। বাড়ির সামনে রাস্তায় বেশ কিছু লোক জটলা পাকিয়ে রয়েছে। বাড়িটার দোতলায় নানা রঙের আলো জ্বলছে। আমি গাড়ি থেকে নেমে একটু তফাতে দাঁড়িয়ে ওনার গতিবিধি লক্ষ্য করতে লাগলাম। সামন্তবাবু জরির কাজ করা পাঞ্জাবি আর গরদের ধুতি পরে হাতে বাহারি লাঠি নিয়ে সামনের দোকান থেকে একটা বেলফুলের মালা নিয়ে ভেতরে চলে গেলেন। সত্যি অদ্ভুত এবং অত্যন্ত বিস্ময়কর। আজ সকালে যে মারা গেছে সে যেন সামন্তবাবুর কেউ নয়। শোকের কোনো চিহ্ন নেই তার সাজ পোশাকে। আমিও এদিক ওদিক একবার তাকিয়ে ভেতরে ঢুকে গেলাম। বাড়িটার দেওয়াল জুড়ে বড় বড় ফাটল, পেঁচানো কাঠের সিঁড়ি সোজা উঠে গেছে ওপরে। একটা হলুদ বাল্ব টিমটিম করে জ্বলে সিঁড়ির কোনো জমাট বাঁধা অন্ধকারকে তাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। এই যে খোকা, দেখি একটু পথ ছেড়ে দাঁড়াও।
পিছন ফিরে তাকিয়ে দেখি এক কুঁজো বৃদ্ধ ধুতির কোঁচা হাতে দ্রুত সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করছেন। আমি দাঁড়িয়ে রয়েছি দেখে তিনি বিরক্ত হয়ে আবার বললেন, কি হলো কি? সরো না, ওই পেয়ারির গান বোধ হয় শুরু হয়ে গেল। আগে পেয়ারিকে? নতুন পায়রা বুঝি, তাই পেয়ারিকে চেনো না? বিখ্যাত বাইজি, যেমন রূপ তেমনি গলা। সরো না, সরো সরো। আমাকে প্রায় একরকম ধাক্কা দিয়ে তিনি উঠে গেলেন উপরে। সামন্তবাবুর বৃহস্পতিবারের আড্ডা তাহলে এটাই। কিন্তু তা বলে আজ পুত্রশোকের দিনেও ভদ্রলোক এখানে চলে এলেন। কৌতূহলে আমিও সিঁড়ি দিয়ে দোতলায় চলে এলাম। বারান্দায় দামি লাল রঙের কার্পেট, বিদ্যুতের আলোর মধ্যেও ছাদে শোভা পাচ্ছে ঝাড়বাতি। বারান্দার সামনাসামনি ঘরের কাঠের দরজাটা অর্ধেক খোলা। আমি বদ্ধ দরজার পাল্লার এক পাশে নিজেকে আড়াল করে ঘরের ভেতরের কর্মকাণ্ডগুলো কেবল দেখতে লাগলাম। ভেতরে দামি কাশ্মীরি লাল গালিচা পাতা, গালিচার এক পাশে সার দিয়ে রাখা তবলা, তানপুরা এবং হারমোনিয়াম, অন্য পাশে রেশমের পর্দা টাঙানো। সামন্তবাবু তাকিয়ায় হেলান দিয়ে একটু আগে দেখা সেই বৃদ্ধের সাথে কি যেন আলোচনা করলেন। অম্বুরি তামাকের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। একটু পরেই পর্দার আড়াল থেকে এক সুরেলা কণ্ঠে ভেসে এলো, বাবা, আজই পিয়ারির কাছে স্বয়ং নারায়ণ এসে হাজির হয়েছে দেখছি। দেখলাম সামন্তবাবু গড়গড়ার নল ছেড়ে সুরাপাত্রটি হাতে নিয়ে সেই সুকণ্ঠী উদ্দেশ্যে বললেন, আড়ালে না থেকে এবার দেখা দাও সখী, প্রাণ যে যায়। এবার দেখলাম পর্দা সরিয়ে যে মহিলাটি বেরিয়ে এলেন তিনি বয়সে প্রায় প্রৌঢ়ত্বের সীমায় পৌঁছে গেছেন। দেখে বোঝার উপায় নেই একটুও, কিন্তু মুখটা দেখে আমার মনে হলো এরকম মুখ আমি যেন আগেও কোথায় দেখেছি। এখন মনে পড়ছে না। প্রথমে বৃদ্ধ লোকটির মুখের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে মহিলাটি সামন্তবাবুকে বললেন, আজকের দিনে? তারপরেই সামন্তবাবুর হাত ধরে বাইরে এসো বলে এগিয়ে গেলেন দরজার কাছে। আমি তাড়াতাড়ি দরজা ছেড়ে বারান্দার শেষ প্রান্তে পলেস্তারা খসা দুটো জোড়া থামের আড়ালে নিজেকে গোপন করে ফেললাম। থাম থেকে হাত দশেক দূরেই সামন্তবাবু আর সেই ভদ্রমহিলা দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলছেন। আমি ভালো করে কথাগুলো শোনার জন্য এবার থামের আড়াল ছেড়ে একটু সামনে এগিয়ে গেলাম। আজকের দিনেও তুমি আমার কাছে এসেছো? আজ গান শুনো, আজ গান শুনবো পিয়ারি, মন দিয়ে গান শুনবো। নারায়ণ সত্য তোমার ছেলে ছিল? ছেলে? না 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 না, অভিশাপ, অভিশাপ, বড় অভিশাপ। আর দিন কয়েক থাকলেই সম্পত্তির এক কোণাও আমি ওকে দেব না ঠিক করেছিলাম। তোমার একটা অপরাধ, শুধু একটাই অপরাধ। অপরাধ আমার? তোমার নেই পেয়ারি? হ্যাঁ, কতবার বলেছিলাম তখন, যত পয়সা লাগে আমি দেব। তুমি রাজি হয়েছিলে? ভগবানের দান নারায়ণ, জোর করে হত্যা করলে বড় পারেও তোমার মুক্তি হবে না। হঠাৎ আমার কাঁধটা শক্ত হাতে কে যেন চেপে ধরল। চমকে উঠলাম, ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে লোকটার আবছা একটা অবয়ব ছাড়া আর কিছুই চোখে পড়ল না। এরপরে প্রবল ধাক্কায় আমি ছিটকে পড়লাম সামন্তবাবুর সামনে। এমন সময় কিছু বুঝে ওঠার আগেই ঘরের সমস্ত বাতি একসাথে নিভে গেল। পেয়ারি আর্তনাদ করে উঠল অন্ধকারে। এই সুযোগ পালাবার আন্দাজ করে দৌড় দিলাম সিঁড়ির দিকে। সিঁড়িতে আমার পায়ের আওয়াজের সাথে আরো একজোড়া পায়ের আওয়াজ দ্রুত স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। ধুতির কোঁচায় হোঁচট খেতে খেতে কোনো রকমে গাড়ির কাছে পৌঁছে ড্রাইভারকে বললাম, সিংজি সিংজি জলদি জলদি গাড়ি ভাগায় জলদি। বোধহয় শিখ ভদ্রলোক আগে থেকে এরকম ঘটনার জন্য তৈরি ছিলেন। আমি ওঠার সাথে সাথেই গাড়ি ছেড়ে দিলেন তিনি। পেছনের দিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু এটুকুই বুঝলাম যে বাড়িটায় আবার আলো জ্বলে উঠেছে।
ব্যোমকেশ বাড়ি ফিরল অনেক রাত করে। আমি সামন্তবাবুর ঘটনা সব খুলে বললাম। ব্যোমকেশ চুপচাপ শুধু শুনে গেল, কিন্তু কিছুই বলল না। সারাদিন সে কোথায় ছিল তাও কিছু বলল না। ইতিমধ্যে বাড়িতেই একটা কাণ্ড ঘটে গেছে। সত্যবতীর মুখে শুনলাম আমি বেরিয়ে যাওয়ার পরই নাকি ফোন করেছিলেন সামন্তবাবু। আগামীকাল সকালে তিনি ব্যোমকেশকে ওনার দেওয়া ছবিটা নিয়ে গোলকধামে যেতে বলেছেন। আমি জিজ্ঞেস করলাম, এ কি আশ্চর্য তো, ছবিটা কি ফেরত দেবে নাকি? একে তো চরিত্রহীন, তার উপর আবার অকৃতজ্ঞ। ব্যোমকেশ ঝোলাটা টেবিলের ওপর রেখে ঘামে ভেজা পাঞ্জাবিটা খুলতে খুলতে বলল, আরে এতে অকৃতজ্ঞ হওয়ার কি আছে? এ কি, নিজের জিনিস ফেরত নিচ্ছেন? হ্যাঁ সে বুঝলাম, কিন্তু ফেরত যখন নিচ্ছেন তখন দেওয়ার বা কি ছিল? এ যাকে বাদ দাও সব কথা। বলছি যে আগামীকাল সকালে গিয়ে ফেরত দিয়ে চলে আসবে। যাও। আবার আমি? হ্যাঁ তুমি। আমার সকালে সত্যবতীর সাথে বেশ কয়েকটা জায়গায় যাওয়ার আছে অজিত। কোথায় যাবে? আরে আগে বিয়ে করো না, তারপর বুঝতে পারবে। সত্য, আরে ও সত্য, শুনলাম আজ নাকি ইলিশ করেছো সর্ষে বাটা দিয়ে। কই গো, খাবারের ব্যবস্থা করো, খিদে পেটে যে ছুঁচোয় ডন দিচ্ছে গো। রাতে শুয়ে মনটা বেশ খুঁতখুঁত করতে লাগলো। সত্যব্রতর মৃত্যু রহস্য কি অধরাই থেকে যাবে? ব্যোমকেশের তো এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। সামন্তবাবু শিল্পী হিসেবে বিখ্যাত হতে পারেন, কিন্তু চরিত্রের দিক থেকে তিনি মোটেই ভালো নন। সামন্তবাবু কি এমন অপরাধ করেছিলেন পেয়ারির কাছে? সর্বদায় অজানাই থেকে গেল। রাত থেকে আবহাওয়াটা ছিল গুমোট। বৃষ্টিটা এলো ভোর রাতের দিকে, প্রথমে টিপটিপ, তারপর মুষলধারে। জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে সামন্তবাবুর বাড়িতে যাওয়ার কথাটা আমি প্রায় ভুলেই গেছিলাম এক প্রকার। কিন্তু ব্যোমকেশ যথাসময় একটি বড় প্যাকেট এবং ছাতা নিয়ে এসে হাজির। তাই অগত্যা অনিচ্ছা সত্ত্বেও বিছানার আরাম ছেড়ে দিয়ে বৃষ্টির মধ্যে বের হওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করলাম। কেয়াতলায় প্রায় হাঁটু অবধি জল জমেছে। আজকের যা পরিস্থিতি, তাতে এই দুর্যোগ আজকে সহজে মিটবে কিনা সন্দেহ। রাস্তায় বেরিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অনেক কষ্টে একটা ট্যাক্সি পেলাম। দ্বিগুণ ভাড়া দিয়ে যখন গোলকধামে পৌঁছালাম তখন বৃষ্টির তেজ আরও বেড়ে গেছে। ছবিটা কোনো রকমে বগল দাবা করে হাজির হলাম, কিন্তু আজকে অন্যান্য দিনের মতন দারোয়ান আমাকে বিনা বাক্য ব্যয়ে ঢুকতে দিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শুনতে হলো ব্যোমকেশ সাহেব ছাড়া আর কারো ভেতরে যাওয়ার নাকি অনুমতি নেই। আমি যেন ছবিটা ওদের হাতে দিয়ে চলে যাই। ট্যাক্সিতে আস্তে আস্তে ভেবেছিলাম আসার সময় গোটা কয়েক কথা শুনে আসবো সামন্তবাবুকে, কিন্তু না, সেই বোধহয় আজ আর হলো না। আমি ফিরে আসতে যাব এমন সময় আরেকটি ট্যাক্সি এসে ফটকের সামনে দাঁড়ালো। প্রায় সাথে সাথেই একজন দারোয়ান ছাতা নিয়ে গিয়ে গেলেন গাড়ির দিকে। আরে এ তো সেই গতকালের বৃদ্ধটা। আমাকে দেখতে পেয়ে একগাল হেসে তিনি বললেন, আরে নতুন পায়রা যে, এখানে কি খবর? আগে এই একটু এসেছিলাম। যাচ্ছ কোথায় বৃষ্টিতে? এসো এসো এসো। আরে লজ্জা কিসের, এক কাপ দার্জিলিং চা খেয়ে যাও আমার বন্ধুর বাড়ি থেকে। এসো এসো, চলে এসো। ভদ্রলোক আমাকে প্রায় টানতে টানতে নিয়ে গেলেন ফটকের ভেতরে। আরে দারোয়ানগুলো একে অন্যের মুখ চাওয়াচাই করলেও মুখ ফুটে কিছু বলতে পারল না। আমি ইতস্তত করছি দেখে ভদ্রলোক দোতলায় উঠতে উঠতে আমাকে বললেন, আমি অগরীনাথ সমাদদার। নারায়ণ আমার কথা ফেলবে ভাবছো? গতকাল ওকে আমি লাখ টাকার চেক দিয়েছি একটা ছবি নেব বলে। আগে সে ছবি কি দেবী সরস্বতীর? বাবা, তুমি তো অন্তর্যামী, হে, কি করে বুঝলে? না মানে ওই দোতলায় ৭০ ঘরের সামনে দাঁড়িয়েছিলেন সামন্তবাবু। আমাকে দেখে তার দু চোখের ভ্রু কুঁচকে গেল, ঠোঁট দুটো কেঁপে উঠল কয়েকবার। ওদিকে অঘরীনাথ সমাদদার তখন ঢুকে পড়েছেন দেবব্রতর ঘরে। শুনলাম সুরঞ্জনা বলছে, এ কি, আপনি কে, ঘরে কি করছেন? দেখলাম সামন্ত মশাইয়ের চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি চশমাটা খুলে বুক পকেটে ঢুকিয়ে দেবব্রতর ঘরের দিকে ঢুকে গেলেন। কি করব বুঝতে না পেরে আমি ওনাকে অনুসরণ করলাম। খাটের ওপর শুয়ে রয়েছে দেবব্রত, ডান পাটা চাদরের তলায় ঢাকা, মাথার কাছে সুরঞ্জনা দাঁড়িয়ে আছে।
খাটের পাশে রাখা আছে ক্রাচ দুটো। সামন্তবাবু বেশ বিরক্তি সুরে বললেন, মিস্টার সমাদ্দার, এখানে কেন ঢুকলেন? আপনি আমার ঘরে চলুন, এটা আমার বড় ছেলের ঘর, ও অসুস্থ, এভাবে হুটহাট ঢুকে পড়লে। দেখলাম সমাদ্দার সামন্তবাবুর কথায় কান না দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল দেবব্রতর দিকে। তারপর মৃদু স্বরে বললেন, তোমার আসল নাম কি? এসব কি নাটক শুরু করেছেন সমাদ্দার? ও দেবব্রত, আমার বড় ছেলে, বারবার বলছি তো। আপনার তো একটি ছেলে মিস্টার সামন্ত, সত্যব্রত, গতকাল যে মারা গেছে। সামন্তবাবু চমকে উঠলেন। ক্ষণিকের জন্য তার চেহারা লাল হয়ে উঠল। একটা ঢোক গিলে তিনি বললেন, আপনি কিন্তু আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছেন। ব্যক্তিগত বিষয়টা যখন কারোর প্রাণ নেওয়ার বিষয় হয়ে দাঁড়ায় তখন হস্তক্ষেপ করতে হয় বই কি। আপনি কে বলতে চান বলুন তো? একটা গল্প বলি শুনুন, এই বৃষ্টির দিনে বেশ ভালোই লাগবে। এটা গল্প শোনার সময় নয়। আপনি ছবিটার জন্য আমাকে বলেছিলেন, ছবি এসে গেছে, আমার দায়িত্ব শেষ। তবুও গল্পটা আপনাকে শুনতে হবে, না শুনে উপায় নেই যে। শুনুন তাহলে। কোনো এক গ্রামে একজন জমিদার ছিলেন, প্রচুর প্রভাবশালী এবং 7 রাজার ধনে পরিপূর্ণ তার ভাণ্ডার। কিন্তু জমিদারের স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না। ছেলে বকে যাচ্ছে দেখে বাবা বিয়ে দিয়ে দিলেন। প্রথম সন্তানের জন্মের সময় পত্নী বিয়োগ ঘটল তার। ওইটুকু বাচ্চা কে দেখবে? আগেই বলেছি সব চরিত্র মোটেই ভালো ছিল না। জমিদার ফুর্তি করতে ভালোবাসতেন। নাচ মহলে প্রায় বাইজি গানের আসর বসত। ব্যাস, জড়িয়ে পড়লেন সম্পর্কে। ফলস্বরূপ জন্ম হলো একটি ফুটফুটে কন্যার। জমিদার মশাই প্রথমে দায়িত্ব অস্বীকার করতে চাইলেও বোধহয় পরে কৃতকর্মে অনুতপ্ত হয়েছিলেন, তাই কন্যাটির লালন পালনের ভার নেন। এদিকে পুত্র বড় হচ্ছে, ওদিকে কন্যাটিও। গোল বাঁধল এখানে। বাইজি নিজের জীবনের অনিশ্চিত স্রোতে একমাত্র মেয়েকে ভাসিয়ে দিতে চান না। এখন উপায়, বাইজি নিজের পরিচিত একটি ছেলের সঙ্গে বিবাহ ঠিক করেন মেয়েটির। রচিত হয় নতুন নাটক। যেই নাটকের কুশীলব ছেলেটি এবং নিজের অজান্তে মেয়েটিও জমিদার মশাইয়ের বাড়িতে পালিত পুত্র এবং তার পুত্রবধূ পরিচয় স্থান পায় তারা। কিন্তু রক্তের দোষ যাবে কোথায়? জমিদার মশাইয়ের পুত্রটিও ওনার মতো নারী জাতির উপর বিশেষ দুর্বল ছিল। মেয়েটির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। জানতেও পারল না যার সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে যাচ্ছে আসলে সে তার বৌমাত্রেও বোন। সামন্তবাবু হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠলেন। প্রচন্ড চিৎকার করে তিনি বললেন, বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান, দারোয়ান, দারোয়ান। আমার গল্প কিন্তু এখনো শেষ হয়নি সামন্ত বাবু। হ্যাঁ, পুরোটা শুনুন। হ্যাঁ, অবশ্য আর বেশি নেই। জমিদার মশাই, যা কথা বললাম, জমিদার মশাই দেখলেন মহা বিপদ। প্রথমে বোঝানোর চেষ্টা করেও বিফল হলেন। তারপরেই ভয় দেখাতে শুরু করলেন উইলের। এতে অবশ্য কাজ হলো, তবে তার ফল হলো বিপরীত। ছোট ছেলে এবং সেই পালিত পুত্র উইলের খোঁজে জমিদার মশাইয়ের পিছনে পড়ে রইল। এমনকি তাকে হত্যা করার চেষ্টাও হলো, কিন্তু ততদিনে উইল নিরাপদ জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে। হঠাৎ সামন্তবাবু তেড়ে গেলেন সমাদ্দারের দিকে। অবশ্য সমাদ্দার নির্বিকার। এদিকে দেবব্রত আছোয়া অবস্থা থেকে একটু উঠে বসে বলল, কাজটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আপনি বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকে উল্টো পাল্টা বকতে শুরু করেছেন। পুলিশ থেকে আপনাকে ধরিয়ে দেওয়া উচিত এক্ষুনি। তাই নাকি? তাহলে তো আপনাকেও ধরিয়ে দেওয়া উচিত বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার চেষ্টার দায়। এই আমার ক্লাসটা দাও তো।
মজা দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান দাঁড়ান। সুরঞ্জনাকে উদ্দেশ্য করে বলল দেবব্রত। এই সময় একটা কাণ্ড ঘটল। সমাদ্দার একটু হেসে খাটের পাশ থেকে একটা ক্রাচ তুলে নিয়ে দেবব্রতর পায়ে আঘাত করতে যেতেই সে তরাং করে এক লাফে প্রথমে মেঝেতে পড়ল, আর তারপরেই বোকার মতন চারিদিকে তাকিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। সামন্ত বিস্ফারিত চোখে চেয়ে রইলেন সেদিকে। সমাদ্দার ক্রাচটা ফেলে দিয়ে ধীরে ধীরে বললেন, সত্যব্রতকে ওইভাবে নাই মারতে পারতেন মিস্টার সামন্ত। ঘুমন্ত অবস্থায় জানলা বন্ধ করে লণ্ঠনের শিখা বাড়িয়ে দিয়ে দরজার বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে একদিকে চুরুটের ধোঁয়া, অন্যদিকে কেরোসিনের বিষাক্ত গ্যাস। আসলে সেদিন যে চেঁচামেচিটা সুরঞ্জনা দেবী সহ বাড়ির চাকররা শুনেছিলেন সেটা মোটেই মদ খেয়ে চেঁচামেচি নয়, এক ফোঁটা বিশুদ্ধ বাতাসের জন্য আকুতি ছিল মাত্র। নিয়তির কি নিঠুর পরিহাস! এতটাই নেশাগ্রস্ত ছিল সত্যব্রত, চোখের সামনে কৃত্রিম অক্সিজেন থাকা সত্ত্বেও তা ব্যবহার করার মতন ক্ষমতা তার ছিল না। বুঝলে অজিত? চমকে উঠলাম। এই কণ্ঠস্বর আমি চিনি। ব্যোমকেশ, সমাদ্দারের ছদ্মবেশে। তার মানে গতকাল রাতে পিয়ারি বাইজির বাড়িতে। কি ভয়ানক, আমি চিনতেই পারিনি। এদিকে সামন্তবাবু বজ্র মুষ্টিতে ব্যোমকেশের কলার চেপে ধরেছেন। তার চোখ মুখ প্রতিহিংসায় বিকৃত হয়ে উঠেছে। আমি এক ধাক্কায় তাকে সরিয়ে দিলাম। তাল সামলাতে না পেরে সুরঞ্জনার পায়ের কাছে গিয়ে পড়লেন তিনি। দরজার বাইরে থেকে বুটের আওয়াজ পাওয়া গেল। কিছুক্ষণ পরেই দরজা জুড়ে বিশাল চেহারা নিয়ে নস্করের প্রবেশ ঘটল। ব্যোমকেশ বলল, বাবা, এলেন তাহলে? আমি তো ভাবলাম বোধহয় ভুলেই গেছেন। হ্যাঁ হ্যাঁ, এখন 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 আপনি জানতো বেকার 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 এই ভিড় বাড়াবেন না। পুলিশের কাজ পুলিশকে এবার অন্তত করতে দিন। বৃষ্টি স্নাত বিকেলে গরম বেগুনি সহযোগে চায়ের আসর বসেছে কিয়াতলার বাড়িতে। খোকা এগর-ওগর ছুটে বেড়াচ্ছে। ব্যোমকেশ এখন গীত গোবিন্দ আবার মন দিয়ে পড়া শুরু করেছে। আমি সত্যবতীকে সামন্তবাবুর ঘটনাটা পুরোটা বুঝিয়ে বললাম। সত্যবতী সবটা শুনে ব্যোমকেশকে বলল, এই সামন্ত যে খুনি এটা বুঝতে পারলে কিভাবে? ব্যোমকেশ বই থেকে মুখ না তুলেই জবাব দিল, স্রেফ ঘরখানা দেখে বুঝলে সত্য। সত্যব্রত যে ঘরে খুন হয়েছে তার দরজার ভিতরে ছিটকিনি নেই, জানলা ভিতর থেকে বন্ধ করা যায় না, বাইরের বারান্দায় গিয়ে তবে বন্ধ করতে হয়। ঘুরগুলিটা পর্যন্ত আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ ঘরটা যেন হিটলারের গ্যাস চেম্বার। সামন্তবাবু নিজেই বলেছেন তিনি কয়েকদিন আগে এই ঘরে কাজ করিয়েছেন। আসলে ঘরটা সাজানোই হয়েছিল সত্যব্রতর মৃত্যুর জন্য। নীরবে নিঃশব্দে মৃত্যু। যাই হোক সত্য, এখন আর আমাকে বিরক্ত করো না, পড়তে দাও। আরেকটা প্রশ্ন, নারায়ণ চন্দ্র সামন্তের উইল? উফ সত্য, তুমি পারো বটে। উইল তো আমাদের কাছেই আছে। মানে? মানে ওনার দেওয়া সেই ছবি, ওটাই উইল। কিন্তু ব্যোমকেশ, সেই ছবি তো আমি ফেরত দিয়ে এসেছি। যেটা ফেরত দিয়ে এসেছো সেটা নকল। গতকাল বিকেলেই আমি আঁকিয়ে নিয়ে এসেছি। আসলটা এখন আমাদের ঘরেই রয়েছে অজিত। ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে বসার ঘর থেকে ছবিটা নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল, এই যে এটাই উইল। ঠাট্টা করছো? ঠাট্টা নয় বন্ধু, সরস্বতীর ছবিটাই আসলে উইল। আতশ কাঁচ দিয়ে দেখলেই বুঝতে পারবে সরস্বতীর বীণাটা অনেকগুলো অক্ষরের সমষ্টি, যা খালি চোখে দেখলে লম্বা লম্বা কয়েকটা রেখা ছাড়া আর কিছুই মনে হবে না। ভদ্রলোক তার সম্পত্তির পুরোটাই সুরঞ্জনাকে দিয়ে গেছেন, সাথে আমাকেও একটা জিনিস দিয়ে গেছেন। কি জিনিস? ব্যোমকেশ পকেট থেকে একটা ফুলস্কেপ কাগজ বের করে আলোর সামনে মেলে ধরল। কাগজে ব্যোমকেশের মুখ আঁকা, মুখের ওপর আড়াআড়ি দুটো লাল রঙের দাগ, আর ছবির নিচে দেখলাম লেখা আছে, ঘনিয়ে আসছে সেই দিন যেদিন কলকাতা হবে বক্সিহীন।
শেষ হলো আমাদের আজকের নিবেদন ব্যোমকেশ বক্সীর কাহিনী অবলম্বনে ব্যোমকেশ বক্সী ও বিচিত্র রহস্যম। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তাহলে মেল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।